ঈদ মানেই যেন শৈশবের স্মৃতি, মনে পড়ে নতুন জামার গন্ধ, টিভির সামনে বসে ঈদের বিশেষ অনুষ্ঠান দেখা, ক্যাসেট প্লেয়ারে প্রিয় গান আর বিকেলবেলা বন্ধুদের সঙ্গে পাড়া ঘুরে বেড়ানো। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, জীবন হয়েছে আরও দ্রুত। তবু ঈদ এলেই আমরা ফিরে যেতে চাই সেই সাদামাটা অথচ ভীষণ সুন্দর দিনগুলোর কাছে। আর এই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে আরেকটি বিশেষ আকর্ষণ, ঈদের নতুন সিনেমা দেখার উত্তেজনা। সেই উত্তেজনাতেই এবার বড় পর্দায় আসছে ভিন্ন স্বাদের গল্প রাক্ষসের মাধ্যমে। রহস্য আর মানুষের ভেতরের অন্ধকার দিককে ঘিরে তৈরি এই সিনেমা ঈদের আনন্দে যোগ করবে এক নতুন মাত্রা। এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের সঙ্গে আছে রাক্ষস টিম। আমার সঙ্গে আছেন সিনেমার সেন্টার অফ অ্যাট্রাকশন সিয়াম আহমেদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আছেন সিয়ামকে রাক্ষস রূপে পর্দায় ফুটিয়ে তোলার কারিগর নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। এবং সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। ঈদ মোবারক। ঈদ মোবারক। পোলার ঈদ বন্ধুত্বের উৎসব, তারাদের বন্ধুদের গল্পে আজ আমরা আড্ডা দেব টিম রাক্ষসের সঙ্গে। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নির্জনা নুসরাত। ঈদ আয়োজন যেহেতু, দর্শকের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি। এই প্রত্যাশার রাক্ষস কতটা পূরণ করতে পারবে কি মনে হয় আপনার? দর্শক জানেন তাদের কেমন লাগবে। আমাদের কাজ অ্যাজ এ টিম তাদেরকে আমাদের গল্পটা বিশ্বাসযোগ্যভাবে তাদের সামনে উপস্থাপন করা। যখন আপনি ডেসক্রিপশন বলছিলেন রাক্ষসের, আমার মনে হয় একটা মেজর পোর্শন আসলে আপনি ওখানে মেনশন করেননি। আচ্ছা। যদি আপনি আমাকে প্রথম বলেন যে এক বাক্যে রাক্ষস কি, আমি বলবো রাক্ষস ইজ এ রোম্যান্টিক ফিল্ম। তাই? ইয়েস, রাক্ষস ইজ এ রোম্যান্টিক ফিল্ম অ্যান্ড ভালোবাসার সাথেই না পৃথিবীর সব বড় বড় যুদ্ধগুলো জড়িত। যতগুলো বাধা এসেছে, বিপত্তি এসেছে, বড় ধরনের ওয়ার হয়েছে, সেগুলো সবই হয়েছে আসলে কম বেশি ভালোবাসার কারণে। তো সেটা একজন পার্টনারের জন্য ভালোবাসা হতে পারে, সেটা দেশের জন্য ভালোবাসা হতে পারে, বাট ভালোবাসা ইজ কনস্ট্যান্টলি দেয়ার। তো রাক্ষস আসলে ইটস এ রোম্যান্টিক ফিল্ম এবং রাক্ষস ইজ এ নিউ জনরা অফ অ্যাকশন রোম্যান্স ইন কমার্শিয়াল ফিল্ম ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। তো এটা দর্শকদের জন্য ইট উইল বি আ নিউ ভিজুয়াল এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ। বাহ। যদি বলি রাক্ষসে আপনাকে, সিয়ামকে কিভাবে দেখবে দর্শক, নতুন কোন রূপে দেখা যাবে? এটা তো ট্রেলারেই মোটামুটি সবাই দেখেছে, কাউকে কোনো স্পয়লার দিতে চাই না। তবে এতটুকু বলতে চাই যে মেহেদী হাসান হৃদয় যেভাবে করে আমাকে প্রেজেন্ট করেছেন, এইভাবে এই রূপে কেউ কখনো আমাকে দেখেনি। তো যারা আমার ফিল্ম অনেক দিন ধরে দেখছেন অথবা যারা আমার কাজ পছন্দ করেন, আমি বলবো তাদের জন্য এটা একটা বড়সড় সারপ্রাইজ হতে যাচ্ছে। যদি বলি যে রাক্ষসে আপনার যে ক্যারেক্টার, সেটা কি একটু গ্রে শেডে নাকি পুরোপুরি হিরোইক? যেহেতু আপনি বললেন অ্যাকশন এবং ট্রেলারটা কিন্তু খুব ডার্ক, মানে আমরা দর্শক হিসেবে খুব ডার্ক মনে হয়েছে। আমি যদি ইউটিউব ঘেটেও যদি যা দেখা যায় যে এটা নিয়ে যত আলোচনা সমালোচনা, সবাই বলছে যে একটু ডার্ক ঘরানার। আপনি রোমান্সের কথা মেনশন করলেন, এই জন্য জিজ্ঞেস করা যে আসলে এটা কি একটু গ্রে শেডে থাকবে নাকি? ডার্কনেসে কি রোম্যান্স হয় না? ওকে, সো রোম্যান্স ক্যান অলসো বি ডার্ক, রোম্যান্স ক্যান অলসো বি রেড, রাইট? রোম্যান্স ক্যান অলসো বি হোয়াইট। তো আমরা আমাদের গল্পটাকে যেভাবে করে দেখাতে চেয়েছি, সেইটা আসলে আমরা কেন এটা বলছি, কারণ আমরা হয়তো এরকম অনেক বেশি কাজ আমাদের দেশে এই প্যাটার্নে দেখিনি। তো যতজন অলরেডি সিনেমার কম বেশি দেখেছেন এবং যারা সিনেমার সাথে রিলেটেড, তারা জানেন যে আসলে আমরা কোন গ্র্যান্ডারের কাজ নিয়ে এসেছি এবং কতটা নিউ ল্যাঙ্গুয়েজে গল্প বলার চেষ্টা করেছি। তো ইটস গানা বি অ্যান এন্টারটেইনিং এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান অ্যান্ড ইটস গানা বি আ পয়সা ওয়াসুল ফিল্ম। নির্মাতার কাছে যাই। এই যে সিয়াম যেমন বললেন যে এই ধরনের কাজ আসলে বাংলাদেশি দর্শক আগে দেখেনি, নতুন ঘরানার একটা সিনেমা আপনি নির্মাণ করলেন এবং এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে সিয়াম। আপনি যখন স্ক্রিপ্ট দেখেছেন বা গল্প দেখেছেন, তখন কি সিয়ামকেই ভেবেছিলেন এই চরিত্রের জন্য পারফেক্ট হিসেবে? লিখতে লিখতে একটা পয়েন্টে তো মনে হয়েছে যে সে ভালো করবে। এবং আপনার প্রত্যাশা কতটা উতরে যেতে পেরেছেন তিনি, সেটা যদি বলতেন। 100%, 100% সিয়াম যেহেতু যেমন বললেন যে এটা হচ্ছে নতুন ঘরানার সিনেমা, বাইরের দেশে হয়তো দেখা যায়, এই দেশে এখানে নতুন। অনেকে বলছে যে কেজিএফ বা এনিমেলের সাথে অনেক মিল পাওয়া যাচ্ছে, অ্যানিমেলের সাথে মিল পাওয়া যাচ্ছে বলছে। আবার বলছে যে আমরা কেজিএফ অ্যানিমেল থেকে বের হতে পারছি না। যারা বলছে যে এই মিলটা আমরা খুঁজে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন, যে এখানে কি আমরা নতুন একেবারেই নতুন ধাঁচে দেখতে পারবো কিনা, বা আসলেই কোনো মিল আছে কিনা? কেজিএফ অ্যানিমেল থেকে হচ্ছে যারা বলছে তারা এই দুইটা সিনেমাই দেখছে হয়তো, এর বাইরে আর কোনো সিনেমা দেখে না, যেমন ওল্ড বয় দেখে না। তাদের আরেকটু স্টাডি করতে হবে। প্রোডাকশন নিয়ে যদি কথা বলি, বরবাদের সময়ই একটা বিরাট আকারের প্রোডাকশন টিম ছিল এবং পর্দাতেও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এইটা রাক্ষস কি বরবাদকেও ছাড়িয়ে যাবে কিনা এক ধাপ?
প্রোডাকশন নিয়ে কতটা এক্সপেরিমেন্ট করেছেন? প্রোডাকশন বরবাদের সময় আপনারা যেমন দেখেছেন অনেক বড় ছিল, এইটা রাক্ষসের সময়ও ছিল, কারণ রাক্ষস এবং বরবাদ দুটো কোনোটা থেকে কোনোটা কম না, আমি বলবো যে দুটো পাশাপাশি চলছে। সো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশন ওয়াইজ আমাদের কাজ আমরা যেভাবে করেছি, আমরা কোনো কিছুতে কম করিনি বরবাদের চাইতে, বরঞ্চ বেশিই করেছি। গ্র্যান্ডার ওয়াইজ ইট ইজ মাচ মোর দেন বরবাদ। তো বাকিটা তো দর্শক দেখেই বুঝে ফেলবে যে আসলে আমরা কি করেছি। তো যারা দেখেননি তারা ডেফিনেটলি জানে না, যারা দেখেননি তারা সামনে ডেফিনেটলি জানবে রাক্ষস দেখার পর। সিয়ামের কাছে ফিরে যেতে চাই আবার। রাক্ষস ক্যামেরায় ফুটিয়ে তোলা, বা আপনি যেহেতু বললেন আপনার জন্য একটা নতুন ক্যারেক্টার, কতটা চ্যালেঞ্জিং ছিল? কোনো চ্যালেঞ্জ ছিল না, তাই? কোনো চ্যালেঞ্জ ছিল না। আচ্ছা, না তাহলে বলতে চাই, যেহেতু আপনি বললেন যে কোনো চ্যালেঞ্জই ছিল না, তাহলে কি আপনার সাথে ক্যারেক্টারের মিল আছে কিনা, বা এবং মানে বাস্তব জীবনের সিয়ামের সাথে এই পর্দার সিয়ামের কতটা মিল আছে বা কতটা চ্যালেঞ্জ ছিল না কেন বললাম, কারণ এই কাজটা কিন্তু আমরা আজকে হাতে নিইনি। এই কাজটা নিয়ে আমরা অলমোস্ট 6 or 7 মান্থস ধরে আমরা এটার সাথে সময় কাটাতে পেরেছি। আমরা প্রচণ্ড পরিমাণের গল্প করেছি, আড্ডা দিয়েছি, আমরা ডিসকাস করেছি। তো ডিরেক্টর না কখনো আমার উপরে কোনো কিছু চাপিয়ে দেননি, কারণ ওনার একটা ভিশন ছিল যে ইটস অলরেডি দেয়ার ইনসাইড ইউ, তার হচ্ছে বের করে আনতে হবে সেই জিনিসটা, এবং সে বারবার ওই জায়গাতেই ট্যাপ করেছেন, যেটা আসলে একজন ভালো ডিরেক্টর করেন আর্টিস্টের জন্য। তো আমি যদি এখন বলি যে আমি এত ঘন্টা করে কাজ করেছি, এতটা এফোর্ট দিয়েছি, এগুলো শুনতে শুনতে মানুষজন বিরক্ত। টু বি অনেস্ট, সবাই সবার কাজের জন্য পরিশ্রম করে, সবাই তার কাজে বেস্ট করতে চায়, বেস্ট এফোর্টই দেয়। আমাদের এই কাজটা আমাদের কাছে স্পেশাল, কারণ হচ্ছে আমরা এটার সাথে অনেক লম্বা সময় ধরে জড়িত। বাট এই যে টোটাল প্রসিজিওরটা, আমার ক্যারেক্টারটাকে, মানে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রুশো, তো এই রুশো ক্যারেক্টারটাকে একবারে জিরো থেকে লাস্ট ফ্রেম পর্যন্ত ক্রাফট করা, আমি বলবো আমার ডিরেক্টরের ভিশন অনেক ক্লিয়ার ছিল। সে জানতেন সে কি চায় আমার কাছে, আমি ট্রাই করেছি সেটা তাকে ডেলিভার করার। তার যেটা মনে হয়েছে যে আমরা এতটুকু পর্যন্ত রাখবো, এতটুকু পর্যন্ত আরেকটু অ্যাড করবো, আরেকটু বাদ দিব, এই পুরো কাজটাই উনি করেছেন। সো আই হ্যাড আ ফ্যান্টাস্টিক টিম, এবং যে ভার্সনটা আপনি দেখতে পাচ্ছেন সেটার কিন্তু শুধুমাত্র আমার আর তার পরিশ্রম, ব্যাপারটা একেবারেই এমন না। আমার যিনি মেকআপে ছিলেন তারেক, সে তার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েছে আমাকে লুকটাতে আনার জন্য। আমার যে সারাউন্ডিং দেখতে পাচ্ছেন, সেই সারাউন্ডিংয়ের জন্য আমাদের যে আর্ট ডিরেক্টর তারেক বাবলু, উনি এফোর্ট দিয়েছেন। আমাদের গ্র্যান্ডারের জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন আমাদেরকে মোর দ্যান এনাফ সাপোর্ট দিয়েছে। তো এইটা না সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় স্ক্রিনে দেখতে তখন মনে হয় যে আচ্ছা, দিস ইজ এ গুড প্রোডাকশন, দিস ইজ অ্যাডিং ভ্যালিউ। তো ইটস নট অনলি অ্যাবাউট মি অর মাই ক্যারেক্টার। এই যে বললেন যে ডিরেক্টর আপনার উপর কোনো চাপ দেননি, তাহলে কি আপনার নিজেরও ইনপুট দেওয়ার সুযোগ ছিল, এবং সেটা দিয়েছেন কিনা? আপনার নিজের কতটুকু জায়গা ছিল? অ্যাবসলিউটলি আমাদের জন্য, আমাদের ইনফ্যাক্ট প্রত্যেকটা আর্টিস্টের জন্য। মেহেদী হাসান হৃদয়ের এই জিনিসটা খুবই পজিটিভ, এবং এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত যে উনি আসলে কখনো কোনো কিছু চাপিয়ে দেন না। এরকম বহুতবার হয়েছে যে কোনো আর্টিস্টের কোনো সাজেশন যদি তার কাছে তার সাজেশনের থেকে বেটার লাগে, উনি বলতে কার্পণ্য করেন না যে ভাই এইটাই করি, চলেন। করার পরে যদি মনে হয় যে আরেকটু কিছু আমরা অ্যাড করতে পারবো, দ্যাটস হাউ ইউ ডু আ কোলাবোরেটিভ ওয়ার্ক। অ্যান্ড ফিল্ম কখনো ডিক্টেটরশিপ না, ফিল্ম কিন্তু সবসময় ইটস এ কোলাবোরেটিভ জার্নি। এমনও হতে পারে যে আজকে আমার একটা শটের পরে আমার যে মেকআপ আর্টিস্ট আছেন, আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে, ও স্ক্রিনে দেখছে, ও তো একটা ম্যাস পিপল, ওরও তো একটা ভালো লাগার জায়গা আছে, ওর জন্য তো কাজ করছি। ওর একটা ছোট্ট সাজেশন মনে হলো, ও যদি সেটা বলে এবং আমি যদি সেটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি, দ্যাট উইল অনলি অ্যাড টু দ্য ক্যারেক্টার, অর দ্যাট উইল অনলি অ্যাড টু দ্য টিম। তো আই থিঙ্ক দিস ইজ আ ফ্যান্টাস্টিক টিম, এবং একজন আরেকজনের প্রতি ট্রাস্ট ছিল। দ্যাটস ওয়াই আমরা এরকম কিছু একটা নিয়ে দর্শকের সামনে আসতে পারছি। নির্মাতার কাছে যাই, অনেক অ্যাকশনে ভরপুর একটা ট্রেলার আমরা দেখেছি, ভায়োলেন্স ছিল, ব্রুটাল কিলিংও দেখেছি। এটাই কি আপনার জনরা, বা এরকম ধর্মী কাজই কি আমরা সামনে দেখতে পাবো কিনা, বা নতুন কি? আপনি যখন নাটক নির্মাণে ছিলেন তখন কিন্তু আপনাকে আবার ভিন্ন রূপে দেখা গেছে, আপনি কিন্তু রোমান্স ধর্মী নাটক করতেন, কিন্তু এখন সিনেমার ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার দেখা যাচ্ছে যে অ্যাকশনে একদম খুব দুর্ধর্ষ অ্যাকশন সিনেমায়, একদম ব্রুটাল সিনেমায়। তো সামনে আসলে কি দেখা যাবে, বা এই জনরাটা কি আপনি কেন বেছে নিন? এখনকার সময়ের জন্য এটা বেছে নিচ্ছি, আমার মনে হয়েছে এটা আমি বানাবো, আমি বানাইছি। এবার এরপরে আসলে রিভার্স 360 অ্যাঙ্গেলে টার্ন করবে, অন্যরকম কিছু বলবো। ওকে, তার মানে নেক্সট ফিল্মে আপনাকে একদম ভিন্ন ধাঁচে কিছু দেখা যাবে, ভিন্ন ধাঁচের কিছু করতে দেখা যাবে। অ্যানিমেল কেজিএফ তো অফ করাইতে হবে না?
দেখতে চাই এরপরে কি বলে। না ইনশাল্লাহ তারপর অন্য কিছু বলবে, কোনো প্রবলেমই নেই, কোনো না পৃথিবীতে তো কোনো অনেক জায়গা থেকে- সিনেমা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অন্য কিছু বলবে। কিন্তু এই যে এই সমালোচনা আসলে এই যে এই কেজিএফ অ্যানিমাল অনেক দিন ভালো ধরে লাগে চলছে। আমার এগুলো শুনতে, আচ্ছা ভালো লাগে, এই যে আমি এটি আমার enjoy কোশ্চেন করি। ছিল আসলে যেগুলো আসলে হ্যান্ডেল করেন কিভাবে, মানে খুব সুন্দরভাবে খুব এনজয় করি। তো কি কিউট না বিষয়টা, দুটো সিনেমা নিয়ে কথা বলে। সি আমি ভাইয়ার সাথে অ্যাড করি যে যেই ধরনের সিনেমাগুলো নিয়ে এই ধরনের কথা হয়, আমার মনে হয় যে আমি তখন তো আমি আমার নিজের সিনেমা জগনি রিলিজ পাচ্ছিল, যখন তার প্রথম সিনেমা বরবাদ রিলিজ পাচ্ছে, রাইট? তো তখন আমিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে এক শ্রেণী ছিল যে আমার ক্যারেক্টারকে বলছে পুষ্পা, আর আরেক শ্রেণী ছিল যে তারটাকে বলছে হচ্ছে অ্যানিমেল। হ্যাঁ, তো আমি মানে দেখি এগুলো, কিন্তু যখন আমরা ফাইনালি সিনেমাটা দেখলাম, অডিয়েন্স যখন সিনেমা দেখলো, তখন না আমারটা পুষ্পা থাকলো না তারটা অ্যানিমেল থাকলো। একদমই ভিন্ন ছিল। এটার রিজনটা কি? কারণ এই লাইনটা বলার জন্য, এই স্টেটমেন্টটা, এটা তো একটা অনেক বড় স্টেটমেন্ট যে দিস ইজ ইন্সপায়ার্ড, দিস ইজ কপি, এটা অনেক বড় স্টেটমেন্ট। এটা বলার জন্য প্রথমে আপনাকে গাটার টাকা খরচ করে আগে সিনেমাটা দেখতে হবে, এক্স্যাক্টলি। আপনি তো স্টোরির তো ইনসাইড অ্যান্ড আউট জানতে হবে, এটা এক। আর 2 নাম্বার, আপনি যদি কোনো প্রপাগান্ডা ছড়ানোর এজেন্সিতে কাজ করেন, আর আপনি যদি অন্য কারোর জন্য চাটুকারিতায় বিশ্বাস করেন এবং তার জন্য আপনি আরেকজনকে খারাপ প্রমাণ করতে চান, তাহলে ভাই এখানে এক্সপ্লেন করার কিছু নাই। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিকজ উই হ্যাভ মেড দ্য ফিল্ম অ্যান্ড উই নো আমাদের ফিল্ম আসলে কি বলতে চাচ্ছে, কোন গল্পটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা এটার কারণটা কি আপনাদের আসলে কি মনে হয় যে এটা এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি এতটুকু বুঝতে পারেন যে একটা মানুষ একটা ট্রেলার, একটা টিজার দেখার পরে সর্বোচ্চ 2 মিনিট, একটা সিনেমা কিন্তু মানে 2 ঘন্টা 20 মিনিট 2.5 ঘন্টার মতো হয়, তাই তো? তো 2 ঘন্টা 20 মিনিটের একটা সিনেমা আমরা আসলে 1 মিনিট 40 সেকেন্ড 2 মিনিটের আমরা টিজার কাট অথবা ট্রেলার কাট করা হয়। করার পরে এইটা দেখা যে একটা ছবির সাথে মিলায়া ফেলা আর একটা ছবির রেফারেন্স দিয়ে দেওয়া যে এই ছবি থেকে এটা নকল করছে, এই ছবি থেকে এটা কপি করছে, এটা কিভাবে পসিবল আমি জানিই না। অর্থাৎ আমি হয়তো বা মানে এতটা বুদ্ধিমান না, যারা লেখে তারাও অনেক বুদ্ধিমান, এর জন্য বলতে পারে। আমি যখন বরবাদ বানাই, আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন আমি বলছি হ্যাঁ আমি অ্যাকশন ডিজাইনটা কিছুটা হচ্ছে আমি বিক্রাম থেকে নিচ্ছি, আমি কিছুটা হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছি হচ্ছে অ্যানিমেল থেকে, এটা আমি বলছি, সমস্যা তো নাই বলতে। কিন্তু পুরো ফিল্মটা তো আমাদের একটা অন্যরকম গল্পের ফিল্ম, ওটার সাথে এটার কোনো মিল নাই। দেখেন পৃথিবীতে তো লাখ লাখ কোটি কোটি সিনেমা হচ্ছে, নিশ্চয়ই আমার এই বয়সে এসা সবগুলা ফিল্ম দেখার সৌভাগ্য অথবা মানে সমর্থ আমার হয় নাই, আপনিও না, যারা কেউ কি সব ফিল্ম দেখছেন? অবশ্যই না। কারণ আপনার একটা ভাবনা, সেটা আপনি নতুন মনে হয়েছে আপনার কাছে, আপনি এটা শুট করলেন, কোনো একজন ব্যক্তি সেটা আরেক জায়গা থেকে টান দিয়ে না বলবে ওইখান থেকে কপি করছে, কিন্তু আসলে আপনি দেখেনই নাই। আর আমাদের বাংলাদেশে এটা তো আসলে যুগ যুগ ধরে চলে আসতেছে। আরেকটা কারণ থাকতে পারে কিনা, পাশের দেশের একটা প্রভাব থাকে, তামিল সিনেমার একটা, এই না, যে মানুষের এগুলো audience। কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। দেখেন যখন অ্যানিমেল বানায় তখন বাঙ্গা সাহেব হচ্ছে ওল্ড বয় থেকে নেয়। ধরেন আমরা যদি ইয়ের কথা বলি, আপনার কি বলে বিক্রমের কথা বলি, অথবা যদি লিওর কথা বলি, এগুলো কোনো না কোনো ছবি থেকে কিছু না কিছু মানে মানে ইয়ে স্টাইল অন্য দেশের বাইরে ফিল্ম থেকে নেওয়া, এগুলো নিয়ে না ওই দেশের মানুষজন কথা বলে না, তারা নিজেরাই বলে যে আমি এখান থেকে এতটুকু নেওয়া হয়েছে, এখান থেকে এটা আমি ইন্সপায়ার্ড হয়েছি, বলা হয়, আমিও কিন্তু বলছি। কিন্তু এই ব্যাপারটাকে খুব বড় করে চাড়াও করে দেওয়া হয় হচ্ছে এক শ্রেণীর ফ্যানরা। ধরেন কথার কথা, আমি একটা হিরোইন নিয়ে কাজ করলাম, আরেকটা হিরোর ফ্যানরা হচ্ছে এটা ভালো হয়েছে কাজটা, এটার মধ্যে কেমনে ঢাইলা এটার একটা নেগেটিভিটি ছড়াবে, অডিয়েন্সের মধ্যে একটা নেগেটিভিটি ঢুকাইয়া দিবে, এটা করে। আবার ওই হিরোর ফ্যানরা, আমি জানি নিয়ে বানাইলাম, ওই হিরোর ফ্যানরা আবার করে কি, আর ওই যে যারা এর আগে খোঁচা দিচ্ছে তাদেরকে কাউন্টার দেয়, আবার তার হিরোর ফিল্মের ওই হিরোর ফিল্ম আসলে তার ফ্যানদেরকে কাউন্টার দেয়। এইভাবে করতে করতে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিভাবে আসলে মানে ধাক্কায় ফেলে দেওয়া যায়, এই মানসিকতা তাদের মধ্যে চলতে থাকে। দেখেন তুফানের মতো একটা ভালো ফিল্ম যেটা আসলে ইন্ডাস্ট্রি অনেকটা চেঞ্জ করছে, কেজিএফ বইলা চিল্লায় গেলা ফাটায় ফেললো। এইবার দমের মতো একটা ফিল্ম, যেটা দম এই প্রথম মনে হয় এত সুন্দর একটা ভিজুয়াল একটা ফিল্ম দেখতেছি আমরা। দেখেন কি একটা ফিল্মের সাথে একদম এখানে স্ক্রিনশট দিয়ে কোথায় মিলাইতেছে গট লাইফের সাথে, তুই কি দেখছিস পুরো ফিল্ম? গট লাইফ এসছে 2024-এ, আর দমের অ্যানাউন্সমেন্টই হয় 2023-এ, তাহলে ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। Doesn't matter. যাদের শোনার তারা শুনবে, যাদের শোনার না তারা কখনো শুনবেই না। না। কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এটা কি আসলে রিয়ালিটি নাকি এটা আসলে কোনো প্রপাগান্ডা। এটা So, ইচ্ছাকৃত you- করা হয়। মানে এই মেইন কথা হচ্ছে যে এগুলো দিয়ে আপনি সবাইকে স্যাটিসফাই করতে পারবেন না, সবাইকে বুঝাতেও পারবেন না। এর মাঝখান থেকে যে ক্ষতিটা করে, সেই ক্ষতিটা হচ্ছে যে এই বিভাজনের মাধ্যমে প্রপাগান্ডা ছড়াতে গিয়ে তারা একটা জিনিস বোঝে না যে তারা আলটিমেটলি পুরো কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রির যে একটা এত বড় মার্কেট, যে কারণে মার্কেট গ্রো করে না। আমাদের দেশে যে কোনো দেশেই
কমার্শিয়াল মার্কেট ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে গ্রো করবে সেই জায়গায় বাজার তত বড় হবে। আমরা নিজেরাই আসলে নিজেদেরকে টেনে নামাই। হ্যাঁ ভাগ্যিস আমি মানে এরপরও যে এত কথা বলে কেন বলে আমি জানি না। ধরেন আমি যখন দেখলাম স্পিরিটের যখন লুক আসলো, আমি ওই লুক শুট করে ফেলছি আর 10 দিন আগে। আমি দেখার পরে চিন্তা করে দেখলাম যে আল্লাহ, এখন যদি এরা না সাইরা দেয়, কিছুদিন পরে সারার পরেই বলবে যে এটা আমি স্পিড থেকে নাম হ্যাঁ। এবং তারপরে কিন্তু কেউ বলে না যে হ্যাঁ। সন্দীপ রেড্ডি ভাঙ্গা মেহেদী হাসান হৃদয়কে নকল করছে। এবং এটা ইন্টারেস্টিং না? এবং আমরা যখন শ্রীলঙ্কা শুট করি, টক্সিকের একটা টিজার বের হয়, মানে ওই রকম একটা সিকোয়েন্স আমরা মানে যাই হোক মানে এটা কাছাকাছি আমরা একটা সিন শুট করব। তো ওই জিনিসটা নিয়ে হচ্ছে যে যদি শুট মানে আমরা যদি করে ফেলতাম কোনো কারণে, আর তাদেরটা যদি আগে চলে আসতো ওইখান থেকে নিস, অথচ এটা কিন্তু আমার আইডিয়া। একটা এরকম একটা জিনিসের আসলে প্রিপারেশনেও তো অনেকটা টাইম যায়, মানে এত আসলে একটা জিনিস দেখেই তার 10 দিনের মাথাও তো এটা করে ফেলা সম্ভব না। মানে এটাও বোঝা উচিত যে ঠিক আছে আমি ওইটা থেকে ইন্সপিরেশন নিয়েও এটা বানাইতেও তো পুরোটা একটা সময় চলো না আরো সহজ করে দিই। যারা যারা এই ধরনের কথা বলেছেন হ্যাঁ। তাদেরকে আমি মানে আমাদের পুরো টিম থেকে আমরা ওপেন ইনভাইট করলাম রাক্ষস দেখার জন্য, এবং আমি গ্যারান্টি দিলাম যে তারা রাক্ষস দেখুক, তারপর তারা উড়ে যাক, জাস্ট উড়ে যাক যে বাংলাদেশের কমার্শিয়াল ফিল্মের ন্যারেটিভ এই লেভেলে চলে গেছে অথবা এইভাবে হতে পারে। বেশ অনেকটা সময় আড্ডা দিলাম, এবারে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। পোলার ঈদ বন্ধুত্বের উৎসব, তারাদের বন্ধুত্বের গল্পে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর, স্বাগত জানাচ্ছি পোলার ঈদ বন্ধুত্বের উৎসব, তারাদের বন্ধুত্বের গল্পে। ফিরে যাচ্ছি আলোচনায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যতগুলো সিনেমা সম্ভাবনাময়ী, ভালো বাজেটের সিনেমা, বড় প্রোডাকশন হাউসের সিনেমা, ঠিকঠাক হিরোর সিনেমা, এগুলাকেই না কোনোভাবে কপির জায়গায় ফেলে দিবে। যেই সিনেমাগুলা একটু ছোট বাজেট অথবা মানে বোঝাই যায় ট্রেলার টিজার দেখার পরে এগুলো আসলে মার্কেটে ওয়ার্ক করবে না, বিশ্বাস করেন ওগুলো নিয়ে কোনো কথাই বলবে না। খেয়াল করে দেখেন ওই কি সঙ্গীটা তো আসছে না, আমি ভুল কিছু বলছি? যখনই আয়নাবাজি একটা সিনেমা ভালো হইতে যাবে, বোঝা যাবে যে আয়নাবাজি সিনেমাটা ভালো হতে যাচ্ছে, এটা মার্কেটে বিজনেস করবে, দেন শুরু হয়ে যাবে আয়নাবাজি কোত্থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু ওই আর বরবাদ থেকে না, এটা কিন্তু সেই আয়নাবাজি এই থেকে শুরু করে অনেক যে যে সিনেমাগুলো সম্ভাবনা এইগুলো হয় আর কি। এরপর ধরেন হচ্ছে আমার ইউনিভার্স, সেখানে জিল্লু থাকার পরেই বরবাদ 2 কি করা হয় এটা বুঝতেছি না। মানে একটা ক্যারেক্টার থাকা মানেই হচ্ছে বরবাদ 2 হয়ে গেল। মানে এগুলো তো আসলে বোঝাই যায় যে ইচ্ছা করে করা হয়েছে। সো আমি অডিয়েন্সকে বলবো প্লিজ আপনারা সিনেমা হলে এসব সিনেমাটা দেখেন, এবং আপনারাই বললেন যে এটাকে অ্যানিমেল না বরবাদ 2 নাকি, আপনারাই বললেন। দেখেন এরকম বরবাদ যখন আমি বানাইছি তখন সবাই মিলে চিল্লায় গলা ফাটাইছে যারা যারা এগুলো করার, যে অ্যানিমেল 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 বানাইছে। এরপরে যাওয়ার পর তো আপনারা দেখলেনই যে এটা একটা মৌলিক গল্পের সিনেমা। সো ওই চক্রটাই এখন আমার চেষ্টা করতেছে যে এটা একটা অ্যানিমেল বানানো হয়েছে, বরবাদ 2 বানানো হয়েছে। আপনার কাইন্ডলি প্লিজ সিনেমা হলে দেখে এসে নিজেদের মতো করে একটা পোস্ট দিবেন যেটা আপনি কি সিনেমা দেখলেন। জিল্লুর কথা যেহেতু বললেন, জিল্লু তো এখন রীতিমতো একটা আইকন। মানে যখন আপনি বরবাদ করছিলেন তখন কি আসলে এটা ভেবেছিলেন কিনা যে জিল্লু আসলে এত এত বড় পরিসরে আসলে এটা ছড়িয়ে যাবে বা এত এত গ্রহণ আমি করবে? ভাবছি জিল্লুকে নিয়েও কি সামনে কোনো প্ল্যান আছে কিনা? যেহেতু আমার ইউনিভার্স চলতেছে, আমার প্ল্যান তো অবশ্যই আছে। আচ্ছা, আপনারা দেখছেন যে আমাদের সামনে কিন্তু একটা টেবিল রাখা। এই পর্যায়ে তাহলে আমরা আমাদের একটা গেমিং সেগমেন্টে চলে যাই। আমাদের গেমের নাম হচ্ছে গেস দ্য মুভি। কাগজে আমাদের কিছু মুভির নাম লেখা আছে, একজন কাগজটা তুলবে, মুভির নামটা দেখবে, আর বাকি দুইজন গেস করবে। রুলস বলে দেই, শর্ত হচ্ছে যে কোনো মুভির নাম কিন্তু ডিরেক্ট বলা যাবে না, মেটাফরিক অ্যান্সার হতে হবে। হলো আপনি যেই নামটা লেখা আছে ওটা যদি সিনেমা তুমি দেখেই নেই, কি এক করে দেখাবো। মনে করেন সিনেমার নামও না, কিছু তো শব্দ, রাইট? তো এই শব্দগুলো নিয়ে আপনি হিন্টস দিবেন। আচ্ছা প্রথম শব্দ কি? মন খারাপ? না এই বাংলা ফিল্ম? হ্যাঁ বাংলা। মানে প্রথম শব্দটা কয়টা শব্দ? প্রথম শব্দটা আমি এক করে দেখাচ্ছি। হ্যাঁ, দুই হাত এখানে। হ্যাঁ এই ক্যারেক্টার এরকমই থাকে, হয়তো দুই হাতে এরকম থাকে অথবা একটু এরকম থাকে। জিল্লু? না এটা হচ্ছে শব্দ, মানে একটা একটা শব্দ ক্যারেক্টারিস্টিক বুঝাচ্ছে। ক্যারেক্টারিস্টিক বোঝাচ্ছি। হ্যাঁ এরকম করে বলো না। শান্ত ধরেন শান্ত শান্ত? তার সিনেমা নাম কি? শান্ত কেন মাস্তান? এক্সপেক্টেড ফ্রম দ্য শো। ওকে, এটা একদম নিচে রেখে দিই। এরপর সিয়াম।
কাউকে দেখানো যাবে না, আপু দেখে লুকিয়ে লুকিয়ে। এটা আমি সেটাই হ্যাঁ, নির্দায়িত্ব তোমরা দেখো। আপু তাকাচ্ছে আর চোখে। হ্যাঁ ও জোস। কিছুদিন আগে মানে আলফা মেল অ্যাক্টিং এর পিক এক্সাম্পল বাংলাদেশের ফিল্মে আমরা যেই ছবি নিয়ে কথা বলতেছিলাম, আমাদের দেশের একজন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হিরো, ম্যাস পিপলের হিরো। বলুন বলুন বলুন। আমাদের ওই সিনটার আগে আমি সোজা কথা, এটা হৃদয় ভাইয়ের আগে কানেক্ট করার কথা। আচ্ছা আমি বুঝিনি, আবার বন্ধ বলো। আলফা মেল পার্সোনালিটি নিয়ে আমরা কথা বলতেছিলাম না, যে ওয়ার্ল্ড ওয়াইড কি আলফা মেল পার্সোনালিটির সিনেমা আসলো, বাট বাংলাদেশের একজন পিওর আলফা মেল দেখাই দিছিল আরো আগে। বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ আম্মা জান। আচ্ছা আমি দেখি, আম্মা জান। হ্যাঁ এই ছবিটা নিয়ে আমাদের মাঝখানে কথা হচ্ছিল অলরেডি। তাই? হ্যাঁ, কারণ আমাদের মনে হয় যে মান্না ভাইয়ের এই ক্যারেক্টারটা হ্যাঁ। খুব আইকনিক একটা ক্যারেক্টার, খুবই আইকনিক ক্যারেক্টার। এবং হোয়াট আ পারফরম্যান্স। এরপর কি আমার ইজাইতে না সেটাই নিয়ে নিচ্ছি। আমরা যখন খুব বিধ্বস্ত থাকি বা খুব ডিপ্রেশনে থাকি তখন মনে হয় সবকিছু বরবাদ করে ফেলি। না না সবকিছু ছেড়ে ছুড়ে কিছু একটা মানে কোথাও ঘুরতে যাই, চলে যাই, দারুচিনির দ্বীপ। কোথাও চলে যাই। আমি নিজেকে নিজে প্রশ্ন করি কোথায় যাব। পালাবি কোথায়? একবার আমরা দেখিয়ে দিই। এটা বলবো তো না সিরিয়াসলি, এটা বলবো না। দর্শক দেখলে ভাববে যে সিয়াম আহমেদকে আগেই সব উত্তর ছিল, কিন্তু দর্শক কাশ্মীর এরকম কোনো বিষয় ছিল না, সিয়াম আহমেদ আগে থেকে জানতেন না। ভাই এটা মেধা না কোটা, এটা মেধা। শান্তকের মাস্টার সিনেমার নাম আপনি কেমনে মনে রাখছেন ভাই? জীবনে এমনই ভাই। আচ্ছা, কিভাবে এবার হচ্ছে সম্ভব? মেহেদী হাসান হৃদয় নির্মাতাই আবার আরো খেলতে হবে? হৃদয় মজা পেয়ে তো একবার করলাম। কিন্তু অ্যাক্ট করে দেখানোটাও কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ কয়টা শব্দ? দুইটা শব্দ, এইটা এক করে দেখানো সম্ভব না। সম্ভব ট্রাই করো। না এক তুমি তো এই না ভালো- যে নামটা আছে এটা এক করে দেখানো ভালো সম্ভব না। এইটা যে ঠিকানা অ্যাকচুয়ালি যাওয়া যায় না রিয়েল লাইফে। স্বপ্নের ঠিকানা। ও ওয়াও, না আমি অনেক সহজ একবার করে একবার একবার দেখিয়ে দিই ও আপনার পিছনে। আরো আছে তো। আরো আছে। এটা তো আর তোমাদের দুজনের পারা উচিত। তা আমার সবচেয়ে পছন্দের হিরোর প্রথম ছবি। কেমন থেকে কেমন? না, এটা একটু বেশি ইজি হয়ে যাচ্ছে, অ্যাক্ট করে দেখালে এটা এটা বেশি না, না, ইন্টারেস্টিং থাকতো। ওর তো জানতে হবে আমার পছন্দের হিরোকে, আমরা আমরা জানি সেটা। ওর এটাও জানতে হবে তার প্রথম ছবি কি। সো থ্যাংক ইউ। নাও Okay. জানতে পারি। শুয়ে আপু একটা। কেমিস্ট্রি কেমিস্ট্রি। এটা লাস্ট রাউন্ড তো? লাস্ট। বিকজ গেম তিনটা শব্দ। তিনটা। আমরা সিনেমার মধ্যে সিনেমা যখন শো করি তখন প্রায় সময়ই আমরা ওই অ্যানাউন্সমেন্টটা দিই, মানে প্রায় সময় আমরা ওই একটা লেখা থাকে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এরকম তো কোনো সিনেমার নাম আছে? না না, তা তো জানি না, আমি তো মানে সিনেমা সতর্কীকরণ- শুরুতে সিনেমার শুরুতে আমরা দেই না যে কিছু সতর্কীকরণ থাকে, তারপর আমরা কিছু আমরা বলি, যেমন কিছুক্ষণ আগেই বলছিলাম, আরেকটা হিন্দ। যেমন সিনেমাটা এখান থেকে ইন্সপায়ার্ড বাই দিস মুভি দ্যাট মুভি। জীবন থেকে নে। হ্যাঁ ওয়াও, আবারও দর্শক এগুলো সিয়াম জীবন থেকে নেয়। সিয়াম আহমেদ আগে থেকে দেখে নেন। ভাই আপনি কি হইলাম না বুঝলাম না। 100 সিয়াম আহমেদ 100-তে 200। 100 হ্যাঁ। এই গেমিং সেগমেন্ট থেকেই কিন্তু বোঝা যায়। আবার সিয়াম আহমেদও বলছিলেন যে এক ধরনের কেমিস্ট্রি তৈরি হয় শুটিং সেটে। এই যে বন্ধুত্ব তৈরি হওয়া, কোনো মজার যদি অভিজ্ঞতা থাকে বা এই যে বন্ধুত্বর বিষয়টা আসলে ছিল কিনা, সেইটা শুটিং এর আগেই হয়ে গেছে, শুটিং এর মধ্যে না। সেটাই বা কিভাবে হলো যদি বলি সিয়ামের সাথে আপনার বন্ধুত্বের গল্পটা বা বন্ধুত্বের এইটা তো journey টা। দেখেন সিনেমা না, এটা রিয়েল লাইফ। ফ্রেন্ডশিপটা তো অ্যাকচুয়ালি চলতে 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 মিশতে মিশতে হয়ে যায়। এই তো এরকম ভাবেই হয়ে গেছে। ফার্স্ট মিট কিভাবে? আমার আর সিয়াম ভাই ভাই সিনেমা হলে দেখা হয়েছিল প্রথম, না আপনার সাথে আমার? না এর আগে আপনার সাথে কোথাও দেখা হয়নি। সিনেমা হলে তো না। জঙ্গলির না ব্রাদার, এত গোল্ডফিশ মেমোরি ভাই আপনার। আছে একটু। হ্যাঁ বলেন। আমার সাথে আপনার ফার্স্ট দেখা হয়েছে হচ্ছে বরবাদের যেদিন পোস্টার রিলিজ হয় ওই দিন।
ও হ্যাঁ হ্যাঁ সরি ভাই সরি 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 ও মাই গড ঠিক না আমি তো যোগ আমার সাথে আমার উইদিন ফার্স্ট ফার্স্ট হ্যাঁ Within- ফার্স্ট হ্যাঁ, দেখা হচ্ছে। But তারপর কথা- দেখা হচ্ছে কথা হয়নি কথা হয়নি। আর তুমি একটু দূরে ছিলে এই জন্য। এর মানে আরে ভাই চেয়ার দূরে দিচ্ছে ভাই আমার দোষ রাক্ষসের সাথে বন্ধুত্বের শুরুর কথা তো শুনলাম, রাক্ষসের সাথে আপনার শুরুটা কিভাবে? রাক্ষসের সাথে শুরুটা হচ্ছে ওই যে এখানে বসে আছে নির্মাতা, একদিন হঠাৎ করে ফোন করে বলল একটা গল্প মাথায় আসছে আপু, তোমার সাথে শেয়ার করবো, তুমি বাসায় আছো? মানে হ্যাঁ আয় তুই বাসায় আয়। তো বাসায় আসলো, খাওয়া দাওয়া করছিলাম তো তখন মানে গল্পটা মাথায় আসার পরই ফার্স্ট ফোন ওর কখন গল্প মাথায় আসলো যখন মনে হয় যে না মানে গল্পটা আপু ইন্টারেস্টেড হবে বা ও সবার আগে আমার সাথে শেয়ার করে, কারণ আমাদের পথ চলাটা তো একসাথেই শুরু, তো সব কিছু হলেও আমাকে আগে শেয়ার করবে। তো তারপরে যদি আমি বলি যে না আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা এটাকে তাহলে অন্যভাবে ভাবি, বাট ও যখন আসলো গল্পটা আমাকে বললাম যে শুনলাম, ওর গল্প বলার একটা ধরন আছে, আচ্ছা যে সেটা কেমন? গল্প বলার ধরনটা হচ্ছে আমি না ও যখন গল্পটা বলে ইউ ক্যান লিটারেলি সি দ্য ফিল্ম ভিজুয়ালস, হি ইজ এ গুড স্টোরি টেলার যেভাবে গল্পটা বলে মানে আমি একদম মানে ওর সাথে সাথে যাই, গল্পটার সাথে সাথে যাই, আই ক্যান সি। তো ওইখান থেকে যখন ওর যে মাঝখানে পজ হয়ে যায় না, আমি ওয়েট করি যে নেক্সট কি হবে। তো ওইখান থেকেই আমাদের শুরু, রাক্ষসের শুরুটা, যে গল্পটা ভালো লাগলো তো বললো যে এটা তো জাস্ট তোমাকে আমি লাইন আপ শোনালাম, এখন গল্পটা লিখবো, লেখা শেষ হলে তারপর মানে পুরোটা শুনলে তুমি আমার আরও ভালো লাগে, যে শুরু কর। আমাদের কাজগুলো এমনই হয়, শুরু কর, তুমি শিওর তো? হ্যাঁ শুরু কর। আচ্ছা ইতোমধ্যেই কি নতুন কোনো কিছু প্ল্যান হচ্ছে কিনা বা নতুন কোনো প্ল্যান চলছে কিনা? আপনার যে মাল্টিভার্স সেটাতে আমরা নতুন কোনো চরিত্রকে দেখতে পাবো কিনা, বা পুরনো চরিত্রের কি নতুন কোনো আগমন হতে পারে নতুন পুরাতন সবকিছুই দেখতে পাবো, কিন্তু সবকিছু বলা তো যাবে না এখন। কিনা? না একটু তো এই যে ঈদ উপলক্ষে ঈদের গিফট হিসেবে আমাদের জন্য, দর্শকদের জন্য অন্য কিছু দিতে পারি ঈদের গিফট উপলক্ষে, কিন্তু এত সিক্রেট তো বলা যাবে না, প্রডিউসার কোটি কোটি টাকা ইনভেস্ট করা। একটা হিন্ট আপনি দিয়ে রাখতে পারেন যে আপনারা যদি আসলেই এরপরে কি হতে যাচ্ছে সেটা যদি হিন্ট রিয়েলি চান, হ্যাঁ। তাহলে আপনাদেরকে একেবারে রাক্ষসের ক্রেডিট লাইন শেষ হওয়ার পরেও অপেক্ষা শেষ হওয়া করতে পর্যন্ত হবে। অপেক্ষা করতে হবে। ক্রেডিট লাইনের পরেও অপেক্ষা করতে হবে, তো সিট ছেড়ে ওঠা যাবে না। আড্ডাটা জমে গেছে, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। পোলার ঈদ বন্ধুত্বের উৎসব, তাদের বন্ধুত্বের গল্পে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত পোলার ঈদ বন্ধুত্বের উৎসব, তাদের বন্ধুত্বের গল্পে। কাল তো ঈদ, সবার জন্যই বলছি যে কাল তো ঈদ, কালকের আসলে কি প্ল্যান, কোন কোন সিনেমা হলে দেখতে যাবেন আপনারা, এবং দর্শকরা আসলে কোথায় গেলে আপনাদের দেখতে পাবেন? কালকে ঈদের কি প্ল্যান, কার কি প্ল্যান? আমার প্ল্যান হচ্ছে ওই তো সকালবেলা ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, ফ্যামিলির সাথে একটু খাওয়া, দেন সিনেমা হলে যাওয়া, দর্শকদের সাথে সরাসরি দেখা করা, তাদের কেমন লাগলো, এই তো। সিয়াম? প্ল্যান তো খুব বেশি আলাদা হবে না, তবে এবারের একটু স্পেশালিটির কারণ হচ্ছে যে আসলে আই উড সে রাক্ষস ইজ দ্য রিজন। আমি কখনো আসলে এই প্যাটার্নের কোনো কিছু প্লে করিনি, তো আমি নিজে খুব এক্সাইটেড এটা দেখতে যে দর্শক কতটা আনন্দিত হলেন, কতটা বিনোদিত হলো। আর আমার প্রত্যেকটা ঈদের রুটিন খুবই সিম্পল। আমার সকালে উঠতে হবে, আমাকে আমার বাবা আমার সন্তানকে নিয়ে এখন নামাজে যেতে হবে, আসবো, বাবা মাকে সালাম করব, নাস্তা করব বা ফ্যামিলির সাথে, এরপরে হয়তো বের হয়ে যেতে হবে, কারণ এরপরে আমরা আমাদের যে একটা বিগার ফ্যামিলি আছে মানে অডিয়েন্স, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ যেহেতু চেষ্টা করব মোটামুটি অনেকগুলো প্লেস আসলে কভার করতে, তো ঢাকায় যতগুলো হল আছে সেটা বসুন্ধরা সিটি হোক, সনি হোক, আর কই সীমান্ত সম্ভার আছে, এসকেএস আছে, তো আমরা ট্রাই করবো যে ঢাকার ভিতরে যতগুলো আছে অ্যাটলিস্ট সবাইকে একবার ঈদ মোবারক যেন বলতে পারি, চেষ্টা থাকবে। বাহ, দর্শকদের জন্য তাহলে সুখবর, দর্শকরা সিনেমা হলে গেলেই দেখা পাবে। হোপফুলি ইনশাল্লাহ। ওকে, এবার আপু কাছ থেকে শুনি। আমাদের সেম, সকালবেলা ঘুম থেকে উঠে সবার সাথে নাস্তা করা, সবাই নামাজ টামাজ পড়ে আসার পর একসাথে বসে নাস্তা করে, তারপর প্ল্যানিং হয়, যেহেতু সিনেমা রিলিজ তো কোথায় যাব, ওকে ফোন করব, সিয়ামকে ফোন করব, বলবো চলো ভাইয়া যাই সিনেমা রিয়াকশনটা কি দেখে আসি। তো ডেফিনেটলি আমরা চেষ্টা করব যতটুকু কভার করা যায় ফার্স্ট ডেতে, আমরা দর্শকের কাছাকাছি থেকে দর্শকের রিয়াকশন দেখার চেষ্টা করব। আই ওয়ান্ট টু সি দ্য ফার্স্ট ডে Exactly. কারণ তার প্রথমবার মতো সিনেমাটা দেখবেন তো। আচ্ছা, এরপরে প্রত্যাশা যারা কি, এই দেখবে, রিয়াকশন নিয়ে আসলে কি প্রত্যাশা করছেন যে দর্শকদের I have no রিয়াকশন idea, কেমন থাকবে? honestly, কারণ কি আমার মনে হচ্ছে যারা সেকেন্ড ডে থার্ড ডেতে দেখে
তাদের অনেকটা না বায়াসড রিঅ্যাকশন হয়, কারণ তারা অনেক কিছু শুনে তারপর শুনে হলে ফেলে, আসে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু পড়ে আসে। আমার কাছে সবচেয়ে প্রেশাস অডিয়েন্স হচ্ছে তারা একদম যারা first day। ফার্স্ট ডে ফার্স্ট শো অথবা সেকেন্ড শো যারা দেখেন। ইনফ্যাক্ট সেকেন্ড শো যারা দেখেন তাদেরও কিন্তু অনেক কিছু শোনার ওয়ে থাকে না, তারা ফ্যামিলি নিয়ে প্ল্যান করে ওইভাবেই দেখেন। তো তাদের জন্য একটা কি যে একটা জিনিস অপেক্ষা করছে তারা হয়তো নিজেরাও জানে না, কারণ তারা একটা জিনিস ভেবে যাবেন হলে, কিন্তু দে উইল বি ব্লোন অ্যাওয়ে বাই সামথিং এলস। তো আমরা ওই রকম কিছু নিয়ে অপেক্ষা করছি তাদের জন্য। সো আই জাস্ট ওয়ান্ট টু সি দেয়ার রিঅ্যাকশন। তার মানে দর্শকরা এখন পর্যন্ত যা ভাবছেন বা যা আলোচনা সমালোচনা যাই হোক, তার থেকে একেবারেই ভিন্ন রকম কিছু। একেবারেই ভিন্ন, Okay. একেবারেই ভিন্ন, মানে এটা দুটোর সাথে কোনো বললাম না মিল যে নেই। এটা আসলে কোন লেভেলে যাবে অথবা কোন স্টেজ পর্যন্ত যাবে, আই হ্যাভ নো আইডিয়া। কারণ দিস ইজ দ্য নিউ ল্যাঙ্গুয়েজ অফ কমার্শিয়াল ফিল্মস ইন বাংলাদেশ, ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদে ফেস্টিভ্যাল রিলিজ নিয়ে যেহেতু কথা বলছি সবার জন্যই, তবুও প্রডিউসারের জন্য আসলে প্রশ্নটা আরও বেশি যে এই যে ঈদে হচ্ছে ফেস্টিভ্যাল ভিত্তিক সিনেমা রিলিজ দেওয়া, একদিকে তো স্ট্র্যাটেজিক আমার মনে হয় অবশ্যই, কিন্তু এই যে সব সিনেমার ক্ষেত্রে এটা কি একটু বেশি? বরবাদও সিনেমা ঈদের সময়ই রিলিজ হয়েছিল। মনে তো হয়ই, তবে একটি কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে ভালো সিনেমা, একটা ভালো সিনেমা বানাতে হলে যে পরিমাণ সময় দিতে হয়, তো ওই সময়টা আসলে বছর তো মাত্র 12টা মাসের, তো আমাদের যদি 18 মাসের বছর হতো তাহলে একটা ব্যাপার ছিল। কারণ একটা সিনেমার পুরো প্রি প্রোডাকশন করে সবাইকে রেডি করে একটা প্ল্যান করে ঠিক মতো সিনেমাটা করার জন্যই আমাদের 6 থেকে 7 মাস চলে যায়। সো একটা বড় সিনেমা করতে গেলে অথচ ছোট ছোট সিনেমা যদি করি, যে না মানে আমার লোকেশনের জন্য অত টেনশন নেই, আমার দেশের বাইরে যেতে হবে না, মানে আমি আশেপাশে করে ফেলতে পারবো, দেন গল্পের উপর ডিপেন্ড করে যে আসলে আমি কী ধরনের সিনেমা করবো, ওটার জন্য আমার কতটুকু সময় লাগবে। যেহেতু আমি একটা বড় গ্র্যান্ডারে ফিল্ম করছি, তো ওটার অ্যারেঞ্জমেন্টের জন্য টাইম লাগে। সবাইকে ওই মানে ওই ক্যারেক্টারে পৌঁছানো বা ওই এনভায়রনমেন্টে পৌঁছানো, ওই সিনেমার যে এনভায়রনমেন্টটা ওটাতে পৌঁছাতেও তো একটু টাইম লাগে। যে আমার টেকনিশিয়ান থেকে শুরু করে আর্টিস্ট থেকে শুরু করে সবাই প্রত্যেকে, ইভেন আমাকেও। সো এইসব দিক থেকে চিন্তা করলে বছর আসলে 2টো সিনেমা দেওয়াই আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, কারণ বড় বড় সিনেমা আসলে করতে গেলে বছর 2টো সিনেমা টাফ। তারপর আমরা চেষ্টা করি যে যত ফাস্ট করা যায়। তো আমাদের প্ল্যান আছে যে বছরে আমরা অফ সিজনেও সিনেমা করব, নট অনলি ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। ডেফিনেটলি 2টো ঈদ ছাড়াও একটা সিনেমা দেওয়ার, আমি বলবো না যে 4টা 5টা করবো, বাট আমার ইচ্ছা আছে যে 2টো ঈদ ছাড়া আমি আরেকটা সিনেমাও করবো। সো অফ সিজন ওটাকে একটা ফেস্টিভ বানানোর জন্য, আরেকটা মানে ঈদ ফেস্টিভ না, একটা সিনেমা ফেস্টিভ যেন হয়। সো ওইটাই মানে প্রচেষ্টা থাকবে নেক্সটে। তো গত বছর একটা সিনেমা বানিয়েছিলাম, এই বছর 2টো বানাচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট হয়তো 3টা করবো। সিয়ামের কাছে চলে যাই আবার, যে এই যে আপনাকে কিন্তু এখন পর্যন্ত বেশ ভিন্ন ভিন্ন চরিত্রেই দেখা যায়, মেথড অ্যাক্টিংয়ের দিকেই মনে হয় সম্ভবত যাচ্ছেন। এখন পর্যন্ত এমন কোনো চরিত্র আছে কিনা যে আপনি খুব মানে এই ধরনের করতে চান, মনের মতো একটা ক্যারেক্টার যে এখনো পাননি, নাকি হচ্ছে সব করে ফেলেছেন এরকম কিছু? As a human being, not as an artist. As a human being, I think I'm very much thankful. আমি অনেক ফরচুনেট, কারণ আমার সবসময় মনে হয় যে আমার দর্শক যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়ে ব্লেসিং দিয়েছেন, অনেক অল্প সময়ে অনেক কিছু দিয়ে ব্লেসিং দিয়েছেন। এমন অনেক কিছু আছে যেটা আমি কখনো কল্পনাও করিনি, এমন অনেক কিছু আছে যেটা আমি হয়তো ডিজার্ভও করি না। তো আমি না সবসময় খুব এটা নিয়ে হ্যাপি থাকি, আমি এটা নিয়ে খুব স্যাটিসফাইড থাকি। তো এইটা খুব একটা বড় জিনিস, কারণ যতগুলো ক্যারেক্টার, যতগুলো চ্যালেঞ্জ আমার সামনে আজ পর্যন্ত এসেছে, কোনোটা কিন্তু কখনো প্ল্যান করে আসেনি। আমি শুধুমাত্র চুপচাপ মাথা নিচু করে মন দিয়ে আমার কাজটা করে গেছি, আর বাকিটা রাস্তা আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দিয়েছেন, আমার দর্শকরা আমার ভালোবাসা দিয়ে তৈরি করে দিয়েছেন। তো আমার মনে হয় সেই রাস্তার ভেতরে একটা বলো না মাইলস্টোন, তো রাক্ষস ছিল একটা বিশাল বড় মাইলস্টোন, যেটাকে হয়তো আমরা মাত্র অতিক্রম করতে যাচ্ছি আমার অডিয়েন্সদেরকে নিয়ে। তো দিস ইজ আ ভেরি বিগ মোমেন্ট ফর মি, অ্যান্ড আপনারা সিনেমাটা দেখুন। সিনেমা আপনাদের ভালো লাগা খারাপ লাগা এগুলো তো পরের আলোচনার বিষয়, বাট উই হ্যাভ ট্রাইড সামথিং ভেরি নিউ ফর ইউ, উই হ্যাভ ট্রাইড সামথিং ভেরি ইউনিক, ভেরি এন্টারটেইনিং, যেটাতে আপনারা সিনেমা হলে ঈদের সময় না মানুষ একটু এন্টারটেইনিং সিনেমা দেখতে চায়, পয়সা উসুল সিনেমা দেখতে চায়। তো আমার মনে হয় রাক্ষস এরকম একটা সিনেমা আপনাদের জন্য ইনশাআল্লাহ হতে যাচ্ছে। আপনাকে কিন্তু অনেকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে তুলনা করে, কিছুটা ইতিবাচকভাবে হতে পারে, নেতিবাচকভাবেও হতে পারে। দেখতে নাকি কাজের দিক দিয়ে অবশ্যই, কাজের দিক দিয়েও, মেকিং এর দিক দিয়ে, আবার এই যে একটু বোল্ডনেস আপনার মধ্যে, এই দিক দিয়েও। তো এই জিনিসটা আপনি আসলে কিভাবে দেখেন, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা কি আসলেই আপনি কি তাকে পছন্দ করেন কিনা? রামগোপাল ভার্মা, রাজকুমার হিরানি, অ্যাটলি, সুকুমার, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আমার এরকম অনেক পছন্দের নির্মাতা আছে।
ধরেন ভায়োলেন্স ফিল্ম যে সন্দীপ রেড্ডি ভাঙ্গাই শুরু করছে বিষয়টা কিন্তু তা না। ভায়োলেন্স ফিল্ম ধরেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা যাকে বলে রামগোপাল বার্মা, একদম কারেক্ট। ভায়োলেন্স ফিল্ম যদি বলি ধরেন আসলে আমাদের এই এশিয়ার মধ্যেই তো কথাবার্তা হয়, এর বাইরে তো আর কথাবার্তা না, যার জন্য আমি আমাদের এশিয়ার মধ্যে বলতেছি। ধরেন আপনি যদি আনিরাগ কাশ্যপের কথা যদি বলেন, সেও তো ভায়োলেন্স ফিল্ম বানাইতো, রামগোপাল বার্মা বানাইতো, এখনো বানায়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা বানাচ্ছে। এক একজন এক এক রকম ভাবে বিশ্লেষণ করবে আর কি। আর আমি যাদেরকে পছন্দ করি এর মধ্যে আমি তাদের নাম বলছি। আমি রাজকুমার হিরানির সব সিনেমা দেখছি, আমি অ্যাটলির সব সিনেমা দেখছি, আমি সুকুমার যে পুষ্পা বানাইছে তার সব সিনেমা দেখছি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো বানিয়েছে 3টা, একটা রিমেক করলো, মানে ইয়ে করলো, আরেকটা বানালো। আমি সবার ফিল্ম দেখি, সবার পছন্দ হয়। মানে আমার 5 জন, সে কি পার্টিকুলারলি আপনার পছন্দ কিনা? এই 5 জনই আমার পার্টিকুলার পছন্দ। আচ্ছা, শুধু যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা বিষয়টা তা না, এই কয়জন আমার পছন্দ। ওকে, সিএমের কাছে আবার চলে যাই। আপনার তো ওবিসি টিভিসি তারপর নাটক দিয়ে শুরু, এখন সিনেমায় নিয়মিত। এই জার্নিটার এই যে ট্রানজিশন, নাটক থেকে সিনেমা ট্রানজিশন, এইটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? It's a beautiful journey, and I have already mentioned যে I am very much thankful for each and every step as in আমি আজকের যে যতটুকু পৌঁছেছি, আমি তার আগের দিন যেখানে ছিলাম, আমি আগামীকালকে যেখানে থাকবো, এভরিথিং ইজ, আই থিঙ্ক ইটস থাকে না যে একটা বইয়ের এক একটা আমাদের লাইফের পৃষ্ঠা পাতা, তো আমার লাইফের এগুলো এক একটা পাতা। এবং এই কোনো কিছুই আমার প্ল্যানে ছিল না। আমার একজন লয়ার হওয়ার কথা ছিল, আমি সেটা হয়েছি, পড়াশোনা পুরোপুরিভাবেই কমপ্লিট করেছি, আমার পুরোপুরি টাইম প্র্যাকটিসে থাকার কথা ছিল। যদি আমি অডিয়েন্সের ওই সাপোর্ট না পেতাম, আমি যদি ভালোবাসা না পেতাম, আমি যদি আমার ফ্যামিলির থেকে সম্পূর্ণ সমর্থন না পেতাম, আমার ওয়াইফের সাপোর্ট না পেতাম, বাবা মার ব্লেসিং না পেতাম, আমি মনে হয় না যে আমি এটা কন্টিনিউ করতাম ইভেন। তো এই প্রত্যেকটা জিনিস আমার জন্য নতুন, প্রত্যেকটা জিনিস আমার জন্য সুন্দর। লাস্ট ইয়ারের জঙ্গলি আমার জন্য অনেক সুন্দর, এই বছরের রাক্ষস আমার জন্য আরও সুন্দর। তো নেক্সট ইয়ারে কী হবে আই হ্যাভ নো আইডিয়া, অ্যান্ড দ্যাটস হাউ ইয়োর জার্নি গোজ অন না। তো জাস্ট বি থ্যাঙ্কফুল অ্যান্ড আল্লাহর কাছে শুক্রিয়া, দর্শকদের কাছে ধন্যবাদ, তারা এতটুকু ভালোবাসা দিয়েছেন। অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট, এনজয় দ্য জার্নি, এনজয় দ্য রাইড। আগামী 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি দেখতে চাই একটা সমুদ্র সৈকতের পারে। আমার ফুল ফ্যামিলি, আমার আব্বা আম্মা তখনও সুস্থ আছেন, বেঁচে আছেন। আমার ওয়াইফ ইন্টারেস্টিং কিছু রান্না করছে, আমি আমার ওয়াইফের পাশে বসে আছি এবং আমার বাচ্চা সি বিচে খেলছে। আমি একটু পরপর একবার ওর রান্না দেখছি, একবার কফি হাতে আমার বাচ্চার কাছে যাচ্ছি। আমি সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই একসাথে আমাদের ফুড নিয়ে বসেছি, অ্যান্ড উই হ্যাভ আ লট অফ গেস্ট। আমরা সবাইকে এন্টারটেইন করার চেষ্টা করছি, সবাই একসাথে খাচ্ছি, গল্প করছি, জীবনের কথা বলছি, সুন্দর মিউজিক চলছে। দ্যাটস ইট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তার আগে সবার উদ্দেশ্যেই দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। যেহেতু চাঁদ রাত, দর্শক ঈদ মোবারক। রাক্ষস দেখবেন, রাক্ষসের সাথে থাকবেন, পয়সা আসল সিনেমা রাক্ষস, অবশ্যই রাক্ষস দেখবেন। এবার সিয়াম, ঈদ মোবারক। আপনাদের সাথে আরেকটা সুন্দর ঈদ কাটানোর সুযোগ পাচ্ছি, এটা ভেবে ভালো লাগছে। আর আপনাদের কাছে ঈদটা যেরকম স্পেশাল, আমাদের কাছে আরও স্পেশাল, কারণ আপনাদের জন্য এবার একটা গল্প নিয়ে আমি আসতে পারছি, আমাদের টিম আসতে পারছে। তো এইবারের সেই গল্পটা হচ্ছে রাক্ষস। অনেক উড়ো কথা শুনবেন, অনেক স্পেকুলেশন শুনবেন, অনেক এজেন্ট প্রোপাগান্ডা শুনবেন, সব কিছু সাইডে রাখেন। বাংলাদেশের ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম একটা নতুন জায়গায় চলে যাচ্ছে, একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করতে চলেছে। এবং যারা আমাদের কাছে বিশ্বাস করেন, যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, তারা এবার আসুন, রাক্ষস দেখুন এবং দ্য নিউ ল্যাঙ্গুয়েজ অফ কমার্শিয়াল ফিল্মের সাক্ষী হন। রাক্ষস দেখতে হবে শুধুমাত্র এমন কোনো কথা নেই, বাংলা সিনেমা যে কোনোটা দেখুন। এবার অনেকগুলো ভালো সিনেমা রিলিজ পাচ্ছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে থাকুন অ্যান্ড এনজয় দিস টাইম উইথ ইউর ফ্যামিলি, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। ঈদ মোবারক। সুমিয়া। দর্শক আপনাদের সবাইকে আজকে চাঁদ রাত, ঈদ মোবারক সবার প্রথমে। আর আমি বলবো, যেহেতু রাক্ষস আসছে, রাক্ষস দেখুন। আর রাক্ষসের ব্যাপারে যা যা বলার সবাই সপ্তাহে 2 জন বলেই দিল, তো আমার আর নতুন করে কিছু বলার নেই। সিনেমা হলে আসুন, আমাদের সিনেমা দেখুন, রাক্ষস দেখুন, আরও যে কটা সিনেমা এসছে এবার ঈদের প্রত্যেকটা সিনেমা ভালো হয়েছে, ভালো ভালো সিনেমা এসছে। আপনার ফ্যামিলির সাথে এসে সিনেমা দেখবেন এবং সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, এটা মাথায় রেখেই সিনেমাগুলো দেখবেন আপনারা। আর আশা করব আপনাদের সিনেমা ভালো লাগবে, রাক্ষসও দেখবেন, আরও যত সিনেমা আছে সবই দেখবেন।
আর ডেফিনেটলি আমাদের জন্য দোয়া করবেন, মানুষের কথায় কান দিবেন না, নিজে গিয়ে স্বচক্ষে দেখবেন সিনেমাগুলো কেমন হয়েছে এবং আপনাদের অনেস্ট রিভিউ দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। দর্শক, এই ছিল পোলার ঈদ বন্ধুত্বের উৎসব তারাদের বন্ধুত্বের গল্পের আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক।